বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বহরে শুধুই যে আন্তর্জাতিক মিডিয়া যুক্ত থাকবেন তা নয়, বিদেশি অনেক রাষ্ট্রদূতরা সেদিন সশরীরে উপস্থিত থাকবেন। এমনকি দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সার্জিও গোর ও সেদিন উপস্থিত থাকবেন। সম্প্রতি বাংলাদেশে সফরে আসা মিস্টার সার্জিও গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের কথিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রোজার রহমান গণমাধ্যমের সামনে এসে যে বক্তব্য বা সাক্ষাৎকার দিয়েছেন, তার কথা বলার ধরন এবং চেহারার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি খুবই নার্ভাস, ভীতস্ত অবস্থায় রয়েছেন। প্রশ্ন থেকেই যায়, তবে কি তাকে মিস্টার সার্জিও গোর অনেক বেশি রকমের শাসিয়েছেন? একান্ত যে 20 মিনিট তার সাথে বৈঠক করেছেন, সেই বৈঠকে আবার চর থাপ্পড় মেরে দেননি তো? এমন অনেক প্রশ্ন সামনে আসাটাই স্বাভাবিক, কেননা রোজার রহমান ওরফে খলিলুর রহমান সে গণমাধ্যমের সাক্ষাতে এসে মিস্টার সার্জিও গোরের নামটাই প্রথমে ভুলে গিয়েছিলেন আমতা আমতা করে, এরপরে হঠাৎ সেই নামটা তার মনে পড়েছিল। আপনারা জানেন ছবি কিন্তু কথা বলে। এবার আপনাদেরকে দুইটা ছবি দেখাবো। তারেক রহমানের সাথে বৈঠক শেষে মিস্টার গোর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে এই যে একটা ছবি তুলেন গণমাধ্যম পড়বে, এখানে এই ছবিটা দুজনের দেখবেন একটা হাস্যোজ্জ্বল অবস্থায় তারা রয়েছে। আবার অন্যদিকে মিস্টার গোর ফেসিস তারেকের সাথে বৈঠক শেষে তাদের যে ছবি তোলা হয়েছিল, এই যে ছবিটা একটু ভালো করে দেখেন। এখানে মিস্টার গোরের এক্সপ্রেশনের অবস্থাটা দেখেন আর তারেকের অবস্থাটা দেখেন। তারেকের সাথে মিস্টার গোর যখন বৈঠক করেছিলেন, সেই বৈঠকে তারেককে খুব বেশি রকমের কথা বলার স্পেস দেওয়া হয় নাই। তারেক বলার চেষ্টা করেছিল শেখ হাসিনা ফেসিস্ট, তিনি জুলাই আগস্টে অসংখ্য মানুষকে হত্যা করেছেন, এই যে দেখেন রিপোর্ট, তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, তাকে আমরা খুঁজতেছি, তাই তিনি বাংলাদেশে আসলেই তার বিরুদ্ধে যে বিচার যে রায় হয়েছে সেই রায় কার্যকর করা হবে। এই কথা যখন তিনি বলতেছিলেন, সেই কথার মাঝেই মিস্টার গোর তাকে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিয়ে তারেককে মনে করিয়ে দিয়েছেন, তুমি কিন্তু আন্তর্জাতিক একজন টেরোরিস্ট, যুক্তরাষ্ট্রে তুমি এখন পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় কেন রয়েছো সেই ইতিহাস কিন্তু আমরা জানি। তুমি কোথা থেকে উঠে এসেছো, কিভাবে ক্ষমতার মসনদে বসেছো, আমরা সবকিছু জানি। তুমি সাজাপ্রাপ্ত খুনের আসামি হওয়ার সত্ত্বেও বাংলাদেশে কি করে এসেছো, কি করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছো, সেই প্রশ্নের সদুত্তরে কিন্তু ফেসিস্ট তারেক দিতে পারে নাই। তারেকের সাথে 45 মিনিটের বৈঠকে তারেক সর্বসাকুল্যে 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন। 30 মিনিটের মধ্যে বিভিন্ন দিক বিষয় ব্রিফ করে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয় ব্রিফ করে, বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের বিষয়ে তিনি বুঝে বিভিন্ন প্রশ্ন করে এরপরে তাকে কিছু সার সংক্ষেপে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন কি কি করতে হবে, এবং যদি সেটি না করে তাহলে ইঙ্গিত দেওয়া হয়েছে সমস্যা হতে পারে। একেবারে দায়িত্ব নিয়ে বলতেছি, আগামী 27 সালের মাঝামাঝি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বলেন আলহামদুলিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কে নিযুক্ত হবেন তাও 95% মতো এগিয়ে রয়েছে। কি সমস্যা হতে পারে এটা ফেসিস্ট তারেক হারে হারে টের পাইতেছে। আর এই কারণেই কিন্তু আপনারা দেখেছেন তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি কে হবেন এই কথার ব্যানার লাগিয়ে তিনি বিএনপির সকল নেতাদেরকে ডাকলেন, খোরাইয়া এই যে বুড়া দুরা, এই চখা রাজাকারের বাচ্চা, বিচিবিহীন রুহুল কবির রিজভী, আরে দেখেন লাঠিতে ভর করে মোশাররফ এরা খোরাই যাইতেছিল তারেকের কার্যালয়, সেইখানে রুদ্ধতার বিভিন্ন বিষয়ে বৈঠক হয়েছে। স্পেসিফিকলি সার্জিও গোর যে কথাগুলো ফেসিস্ট তারেককে বলেছে, এই কথা শোনার পরে বিএনপির অনেক বুড়া ভাম নেতাদের মধ্যে একটা ভীতস্ততা কাজ করতেছে, এমনকি অনেকের স্ট্রোক হয়ে যাওয়ার মতন অবস্থা। তবে ওরা যেহেতু ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সুতরাং ওদের ষড়যন্ত্র তো আর থেমে নাই। সেই ষড়যন্ত্র হয়তো ভাবনা চিন্তা করতেছে যে সফল তো হইতে পারি, এই কারণে পুরোপুরি স্টকের দিকে ধাবিত হয় নাই। মোদ্দা কথা, বাংলাদেশের অর্থনীতি এখন একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। গড় প্রবৃদ্ধি
2.2, যেখানে শেখ হাসিনার আমলে ছিল 7.5, করোনা মহামারীর সময় ছিল 6.6। এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ব্যবসা করবে, তারা এখানে বিভিন্ন পণ্য বিক্রি করবে, সেই পণ্য যে বিক্রি করবে বাংলাদেশে তো সে টাকা নাই, কি দিয়ে কিনবে? তো বাংলাদেশকে কোনো বিশ্ব ব্যাংক বলেন, কোন সংস্থা বলেন, তারা কেউ লোন ও দিবে না, কারণ বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা বেহাল। তাই যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার এখন মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ বজায় রাখতে হবে, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যেই হোক। তারেককে একেবারে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোনো ভাবেই হোক না কেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল রায়, কথিত রায় দেওয়া হয়েছে খয়ের আদালত কর্তৃক, সেই রায়গুলো প্রত্যাহার করতে হবে। কারাগারে বন্দী থাকা রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে, গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে হবে যে কোনো ভাবেই হোক। সুতরাং দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যতি রেখে বা দূরে রেখে কখনোই এই বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ এইটা বিশ্বাসযোগ্য নয়। আপনারা জানেন যে আজকে থেকে প্রায় 7 মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যম বা সাংবাদিকদের সংগঠন এফসিসি দিল্লিতে, যাদের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা সেখানে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যদিও সেই সাক্ষাৎকারটি অডিও বার্তা ছিল, তিনি অডিওতে তাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে কিন্তু দেশে বিদেশে ব্যাপক পরিমাণে তখন চাপে পড়ে যায় ডেভিল ইনুস, এবং শেখের বেটি যেন কোনো বক্তব্য না দেয়, তার কণ্ঠ যেন বন্ধ থাকে, তিনি যেন কোনো কথা বলতে না পারেন, তার জন্য ওই সর্বত্র রকমের তার জায়গা থেকে কোনো অংশে কমতি রাখে নাই, যেন তিনি চুপ থাকেন বা তাকে যেন চুপ রাখা হয়। আপনারা বারংবার তখন গণমাধ্যমে দেখেছেন যে তিনি ডেভিল ইনুস বলতো যে তাকে একটু চুপ রাখেন, তিনি কথা বললে বাংলাদেশের সমস্যা হয়, তিনি কথা বললে তার সরকারের সমস্যা হয়। সম্প্রতি আমরা সেই একই, যখন আজকে 7 মাস পরে প্রায়, সেই আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠন এফসিসি তাদেরই আয়োজনে তারা আমন্ত্রণ জানিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে তাদের একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য, একটি সাক্ষাৎ দেওয়ার জন্য, এবং তারা সেই অনুমতি পেয়েছে। তারা অনেকদিন ধরে এটি আবেদন করেছিলেন, কিন্তু এর মধ্য দিয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন তাকে একাধিকবার অনুরোধ করা হয়েছে যে আপনি আমাদেরকে একটা সাক্ষাৎকার দেন, কিন্তু তিনি এখন পর্যন্ত সেই সাক্ষাৎকার দেননি। কিন্তু শেখের বেটি তিনি সাক্ষাৎকার দিতে যাচ্ছেন আগামী 5 আগস্ট, যে সাক্ষাৎকার তিনি সরাসরি কোনো অডিও কলেই তাদের সাথে যুক্ত হবেন, ভার্চুয়ালি তিনি যুক্ত হবেন, এবং সেই সাক্ষাৎকারে তাকে হয়তো নানান প্রশ্ন করবে, তিনি সে প্রশ্নের উত্তরও দিবেন, এবং নানান দিক বিষয়গুলো তিনি তুলে ধরবেন বর্তমান সরকার, এবং 24-এর 5 আগস্ট থেকে এই পর্যন্ত নানান বিষয়গুলো তিনি তুলে ধরবেন। সেই সাথে আপনারা জানেন যে এইটি যেহেতু আগামী 5 তারিখে হতে যাচ্ছে, তারই আগে ভয়ে আতঙ্কিত হয়ে সরকার তিনি যেন কোনো বক্তব্য দিতে না পারেন, তিনি যেন কোনো রাজনৈতিক কার্যক্রম করতে না পারেন বা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে না পারেন, শুধুই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তা নয়, আওয়ামী লীগের কেউ যেন, যারা ভারতে আছে, বিশেষ করে ভারতে আছেন যারা, তারা কেউ যেন কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, কোনো রাজনৈতিক আলোচনা না করতে পারেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে। আর তার বন্ধের জন্য আপনারা দেখেছেন যে আজকে দীনেশ ত্রিবেদী, তারেকের পিতা যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি তার কাছে রিকোয়েস্ট করেছেন যে তাকে বন্ধ করুন, তিনি বক্তব্য দিলে আমাদের সমস্যা হবে বা আমাদেরকে বাঁচান বা আমাদের দেশে একটা ঝামেলা তৈরি হবে। অর্থাৎ আবার আপনারা এটি দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন তিনি বলেছেন যে আওয়ামী লীগের কোনো ওই রকমের আন্দোলন করার মুরদ নেই বা তারা ওই অবস্থায় নেই, আওয়ামী লীগকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না বা তারা সে ধরনের কোনো কিছু করতে পারবেন না। এই ধরনের নানান বিষয়গুলো আপনারা দেখেছেন যেটি স্বরাষ্ট্রমন্ত্রী এই শিলং সালাউদ্দিন বলেছেন। কিন্তু আমরা এই পর্যন্ত দেখেছি যে বিএনপি সরকারে আসার পরে সে ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের কোথাও যদি বাংলাদেশে যদি 20 জন 30 জন বা 50 জন মিলে একটা মিছিল দিত, সেই মিছিলকে কেন্দ্র করে তারা 500-1000 জনকে আসামি করে মামলা দিতে এবং তাদেরকে ধরার জন্য মাসের পর মাস পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকতো।
সম্প্রতি আপনারা দেখেছেন যে হাইকোর্টের একটা রায় ছিল যে শোন অ্যারেস্ট করা যাবে না, কিন্তু সেই শোন অ্যারেস্ট তারেকের নির্দেশে সেটি আবার চালু হলো আপিল বিভাগ। এখন সেই শোন অ্যারেস্ট দেখিয়ে বছরের পর বছর বা মাসের পর মাস কারাগারে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা বন্দী করে রাখতেছে। তারা কোনোভাবে আইনের সুযোগ সুবিধা যেন না পায়, তারা যেন জামিনে বের না হতে পারে এই কারণে। আবার অন্যদিকে শিলং সালাউদ্দিন বলতেছে যে তাদের আন্দোলন করার মতো কোনো মরদ নেই। গত 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ শুধু অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কিছু বার্তা দিচ্ছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা তাদের জায়গা থেকে যে আলোচনা করছিল, সেই ভয়ে তারা সেনাবাহিনী নামায় দেয় মাঠে। সারা দেশের বিশেষ করে 9টা জেলায় গুরুত্বপূর্ণ সিরিয়াস অবস্থা থেকে সেখানে তারা সেনাবাহিনী, বিজিবি এগুলো তারা নামিয়ে দেয়। আবার অন্যদিকে বলে আওয়ামী লীগের মুরদ নেই। মুরদ নেই আওয়ামী লীগের ভয়ে, যেখানে একটা তারা বলে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার, একটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার কখন মাঠে সেনাবাহিনী নামায়, এটি অন্তত পক্ষে বোঝার জন্য বা জানার জন্য কাউকে বড় কোনো ডিগ্রি অর্জন করতে হবে না। আপনারা লক্ষ্য করেছেন যে যেমন একদিকে আওয়ামী লীগের কোনো কিছুর মুরদ নেই, আওয়ামী লীগ এই করতে পারেন, সে কোনো ভয় নাই, কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের ভয় যাতে, যেমন শেখের বেটি বিদেশে রয়েছেন, তিনি যেন কোনো বক্তব্য দিতে না পারেন, এরই মধ্যে তিনি ভারতের যিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদী আছেন, তার হাতে পায়ে ধরা শুরু করেছে যে কোনো ভাবেই হোক তার কণ্ঠ রোধ করেন, তার কণ্ঠ বন্ধ করুন। কিন্তু আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনগণ বা সাধারণ মানুষের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ কখনো কারো কথা বলার স্বাধীনতাকে খর্ব করে না। সুতরাং সেই জায়গা থেকে আর বঙ্গবন্ধু কন্যা তিনি কোথাও রাজনীতি করতেছেন না, কারণ তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন এবং কিছু গণমাধ্যম কর্মীরা, আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা তার বিষয়ে জানতে চেয়েছেন। এই নিয়ে আর কি, হয়তো বা সেই আলোচনায় কি গণমাধ্যমের একটা সাক্ষাৎকার আর কি, এতে গলা শুকিয়ে যাচ্ছে, কালা জ্বর সৃষ্টি হয়ে যাচ্ছে, কারো হার্টের অবস্থা কাহেলে হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে লাঠি ছাড়া বিচিবিহীন রুহুল কবির রিজভী চলতে পারে না। এরপর এক পাক কবরে চলে গেছে জখরা জাকারের বাচ্চা ফকা, এরপরে যে মোশাররফ, আরো যারা আছে দেখবেন এরা খোরাই করে, এরা কিন্তু সোজাভাবে হাঁটতে পারে না। অধিকাংশ দেখবেন কেমন খেরাই খেরাই হাঁটে আর সারাক্ষণ চেয়ারে বসে থেকে আর কিভাবে ঐতিহাসিক ইতিহাসগুলো বিকৃত করে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে এই পর্যন্ত। এগুলো এরা অধিকাংশই যে মির্জা ফখরুল সহ এরা প্রায় রুহুল কবির রিজভী, এরা তো সবই রাজাকারের বাচ্চা, কুখ্যাত রাজাকারের বাচ্চারা। এদের বাপ একদিকে রাজাকার, মানে বাঙালিদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, আর ওরা আবার নাকি কোন জায়গার মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু কোন সেক্টরে যুদ্ধে ছিল এটা ওরা বলে না, কখনো এটা বলতে পারবেও না। যাই হোক, যে সম্প্রতি দক্ষিণ এশিয়ার যিনি দূত অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তারেকরে যে কথাগুলো বলেছে, যে বিষয়গুলো তাকে বার্তাগুলো দিয়েছে, তার আংশিক কিছু তো জানতে পেরেছি। ইভেন পররাষ্ট্র খলিলকে যেভাবে চর থাপ্পড় দিয়েছে, তাকে যেভাবে ধমক দিয়েছে, এই কথাগুলো জানার পরে মানে বিএনপির অনেকে তো হার্ট স্ট্রোক হয়ে যাওয়ার কথা, হার্টের সমস্যা হয়ে যাবে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জানেন যে এই যে রুহুল রিজভী, সে কিন্তু বলছে যেখানে সরকারি থাকবে না সেখানে এত মন্ত্রী দিয়ে কি হবে। সেই সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরেকটি বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু করা যাবে না যে জুলাই জঙ্গি সন্ত্রাসীরা সেমন নাশকতা করে আওয়ামী লীগের উপর দায়ভার চাপিয়ে দেবে। এতে করে ওরা জনগণের কাছে আওয়ামী লীগকে একটা কালারিং করার ষড়যন্ত্র লিপ্ত হবে। এমন ওদের গোপন মিটিং এ এই ধরনের আলোচনাও হয়েছে, এমন সিদ্ধান্ত ওরা গ্রহণ করেছে। জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপ সতর্কতার অবলম্বনের সহিত যত সময় পর্যন্ত শেখের বেটি দেশে গিয়ে তাকে তার প্রাপ্য সম্মান আমরা বুঝিয়ে দিতে না পারবো, যত সময় পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরিভাবে ফিরে না আসবে, যত সময় পর্যন্ত বাংলাদেশের জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ না হবে, তত সময় পর্যন্ত আমাদের সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, সুদিন আসতেছে, এই দেশে শুধুই থাকবে বাঙালিরা, এই দেশে থাকবে শুধুই যারা বাংলাদেশ ৭১ মহান মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা ধারণ করে তারাই। এছাড়া আগামীতে সকল জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের সর্বশেষ শাবক, সর্বশেষ বাচ্চা নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।